শোনা যাচ্ছে? কেউ আছেন? হ্যালো, comment moderation not set. লাইভ হয়েছে? দুজন আছে। কোথায় লাইভ হয়েছে? হ্যালো, শোনা যাচ্ছে? কেউ যদি একটু লিখে দেন যে আমার ভয়েস আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা ঠিকমতো করে, যারা রয়েছেন, দুজন আছেন মনে হচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, এটা আমার মনে হচ্ছে। আমাকে দেখা যাচ্ছে ছবি ভিউ করা যাচ্ছে? একটু কমেন্টে একটু লিখে দিলে আমি বুঝতে পারি। নমস্কার। ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের ফেসবুক পেজে দেশীয় বীমা শিল্পের উত্থান সম্পর্কে কিছু বলবার জন্য। আমি একটু নার্ভাসই আছি এই কারণে যে আমি ফেসবুক পেজ জাস্ট কালকে রাত্রেই একবার করেছি, আর তারপর আজকে আমি এখানে এসেছি। আশা করি আমার জড়তা কেটে যাবে। আর দ্বিতীয় কারণ, আমি সাধারণত কথা বলতে পছন্দ করি, এবং সরাসরি কথা। সুমন চট্টোপাধ্যায় বলেছিলেন, খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতেও পারে। কিন্তু আজকে আমাকে খাতা দেখেই আমার এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই কারণেও আমি অনেকটা নার্ভাস আছি। তবু চেষ্টা করব আপনাদের কাছে যতটা সম্ভব সহজভাবে বিষয়টি তুলে ধরার। দেশীয় বিমান শিল্পের উড়ানযাত্রা, রাজ থেকে স্বরাজ, এটি আলোচনার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমাকে যে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই। এটি আমার গবেষণার বিষয় ছিল, তবে বলা যেতে পারে অসম্পূর্ণ গবেষণা। তার কারণ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ডক্টর অনুরাধা রায়ের কাছে গবেষণা শুরু করার 6 মাসের মধ্যেই ডক্টর রায় যাদবপুর ইউনিভার্সিটিতে বদলি হয়ে যান। সে সময় আমার মাও আকস্মিকভাবে মারা যান, এবং আমি আর গবেষণাতে আগ্রহ হারিয়ে ফেলি। এর বেশ কিছুকাল পর 2009-10 নাগাদ আমি আমার কাছে যে সোর্সগুলো ছিল সেগুলো নিয়ে গবেষণাটি সম্পূর্ণ করি, এবং বিগত 2019 সালে তারপর আমি গবেষণাটিকে শেষ করি। বিগত 2019 সালে এ বিষয়ে একটি গ্রন্থও প্রকাশ করি। সেই গ্রন্থটির নাম ভারতীয় বিমার উড়ান যাত্রা, রাজ থেকে স্বরাজ। এক্ষেত্রে আমি যখন দেশীয় বিমা শিল্পের কথা আলোচনা করব, তখন কতগুলো পর্বে বিভক্ত করে আলোচনা করব। প্রথম পর্ব, টেক অফ স্টেজ বা উড্ডয়নকাল 1818 থেকে 1870 পর্যন্ত। দ্বিতীয় পর্বে 1870 থেকে প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত সময় আমি আলোচনা করব। তৃতীয় পর্বে প্রথম বিশ্বযুদ্ধ থেকে, অর্থাৎ 1914 সাল থেকে বিশ্ব মহামন্দা অর্থাৎ 1929 পর্যন্ত পর্বের বিষয়টা আলোচনা করব, এবং তারপরে 1929 থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে 1939 সাল পর্যন্ত ভারতীয় বিমা ব্যবসার চরিত্র সম্পর্কে আলোচনা করব। সবশেষে 1939-এ বিশ্বযুদ্ধের সময় এবং বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিমা ব্যবসার হাল হকিকত, এবং 1956 সালে ভারতীয় জীবন বিমা নিগম তৈরি হওয়া পর্যন্ত যে ইতিহাস, যে চলমানতা, সেই চলমানতা সম্পর্কে আমি আপনাদের কাছে তথ্য উপস্থাপিত করব। তথ্যের ভারেও হয়তো কিছুটা নিরস হবে এই আলোচনা, তবু তথ্য এই আলোচনায় খুব গুরুত্বপূর্ণ, সুতরাং তথ্যগুলোকে অস্বীকার করা যায় না। আমি আমার আলোচনাটা শুরুই করি। 19 শতকের গোড়ায় নবজাগ্রত বাংলায় ঐতিহ্যগত সমাজ, ধর্ম, সংস্কৃতিতে রূপান্তর ঘটে। এর পাশাপাশি অর্থনীতির ক্ষেত্রেও নতুন নতুন প্রবণতা মাথাচাড়া দিয়ে ওঠে। এই পর্বেই বাংলায় আধুনিক বিমা ব্যবসার সূত্রপাত। 1870-এর দশক থেকে বাংলা তথা ভারতে বিমা ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটতে শুরু করে।
প্রথম দিকে এই ব্যবসার নিয়ন্ত্রণ ছিল মূলত ব্রিটিশদের হাতে। স্বদেশী আন্দোলনের পরবর্তীকালে একাধিক দেশীয় কোম্পানি বিমা ব্যবসায় সাফল্য অর্জন করতে শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দেশীয় ও বিদেশি বিমা কোম্পানিগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় দেশীয় বিমা কোম্পানিগুলি জয়লাভ করে। একে একে বিদেশি কোম্পানিগুলি ভারত ছেড়ে চলে যায়। 1956 সালে সরকার জীবন বিমা ব্যবসার জাতীয়করণ করে। আমার আলোচ্য বিষয় হল ঔপনিবেশিক আমলে দেশীয় বিমা কোম্পানিগুলির কার্যকলাপ। মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি সংক্ষেপে একটু প্রাচীনকালের বিমার পদ্ধতিগুলি সম্পর্কে আলোকপাত করে নেব। তার আগে আমি একটু বলে নিই যে প্রশ্নগুলো আসবে আমি আলোচনার শেষে সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের দিয়ে দেব। বিমার ইতিবৃত্ত মানব সভ্যতার চলমানতার ইতিবৃত্ত। প্রাচীনকাল থেকেই মানুষ তার জীবন ও সম্পত্তির নিরাপত্তা খুঁজতে অভ্যস্ত ছিল। সমাজ ও সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে এই নিরাপত্তা বা সুরক্ষার চরিত্রটি পরিবর্তিত হয়। এখন প্রশ্ন হলো, সুরক্ষা বা নিরাপত্তা কিসের বিরুদ্ধে? এক কথায় ঝুঁকি বা রিস্ক। কিন্তু ঝুঁকিটা কিসের? আসলে এই ঝুঁকির প্রকৃতি সমাজ ও সভ্যতার অগ্রগতির সঙ্গে বদলেছে, আর সেই সঙ্গে বদলেছে বিমার চরিত্র। আজ থেকে 6000 বছর আগে বাইবেলে উল্লেখিত জোসেফের গল্পে প্রথম মিশরের দুর্ভিক্ষ প্রসঙ্গে বিমার নথিবদ্ধ উদাহরণটি পাওয়া যায়। মিশরের ফেরাও একদিন স্বপ্নে দেখলেন তিনি নীল নদের তীরে দাঁড়িয়ে আছেন এবং প্রথমে 7টি হৃষ্টপুষ্ট গরু নদী থেকে উঠে আসছে। ঠিক এর পরেই 7টি রুগ্ন ক্ষুধার্ত গরু নদী থেকে উঠে এসে প্রথম 7টি গরুকে খেয়ে ফেলল। ফেরাও জোসেফের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। জোসেফ বললেন, প্রথম 7টি গরু 7টি সুজলা সুফলা বছরকে নির্দেশ করছে, আর পরের 7টি গরু দুর্ভিক্ষকে নির্দেশ করছে। তিনি ফেরাওকে পরামর্শ দিলেন প্রত্যেক সুফলা বছরের 1/5 অংশ শস্য সংগ্রহ করে দুর্ভিক্ষের বছরগুলির জন্য সঞ্চয় করে রাখতে। জোসেফকেই এই দায়িত্ব দেওয়া হলো। শুরু হলো ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষার কাহিনী। এই গল্পটির মধ্যেই রয়েছে বিমার মূল নীতি সংক্রান্ত ধারণা। এটি হলো ঝুঁকিকে বন্টন করো, শেয়ার দ্য রিস্ক, এবং অনিশ্চিত ভবিষ্যৎ থেকে সুরক্ষিত থাকো। বিমা ব্যবসার মূল স্লোগানই হলো ইনসিওর অ্যান্ড বি সিকিওর। প্রাচীন ব্যাবিলন ছিল বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু। আর্মেনিয়া, চীন, ভারত, মিশর থেকে ক্যারাভ্যানরা ব্যাবিলনে তাদের পণ্য নিয়ে উপস্থিত হতেন। কিন্তু দীর্ঘ মরু ও সমুদ্রপথে প্রতি পদে ছিল ঝুঁকি। বহু বণিক তাই চুক্তির শর্ত পালনে ব্যর্থ হতেন। বণিকরা ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার উপায় খুঁজতে শুরু করে। হামুরাবি ও মনুর নির্দেশে এর উদাহরণ খুঁজে পাওয়া যায়। হামুরাবির নির্দেশ মূলত স্থলপথে বণিকদের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু মনুর নির্দেশে স্থল ও জলপথ উভয় ক্ষেত্রেই বিমার ইঙ্গিত রয়েছে। মনুসংহিতায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে পণ্য না পৌঁছানো পর্যন্ত পণ্যের উপর একটি অতিরিক্ত শুল্ক আরোপের বিধান রয়েছে। ঋগ্বেদে উল্লেখিত যোগক্ষেম শব্দটি আজ থেকে 3000 বছর আগে আর্যরা বিমা সম্পর্কে ব্যবহার করেছিল। মহাভারতের শান্তি পর্বেও বিমার ধারণার ইঙ্গিত রয়েছে। প্রাচীন ভারতে অবশ্য বিমার ধারণা শুধুমাত্র বাণিজ্যিক পণ্য ও সম্পদের সুরক্ষা অর্থেই প্রচলিত ছিল। মুঘল আমলে বিমার ধারণা আরও প্রসারিত হয়, এমনকি যুদ্ধ সংক্রান্ত ঝুঁকি বিমার আওতায় আসে। এক্ষেত্রে অন্য এক ধরনের আর্থসামাজিক সুরক্ষার নিদর্শন আমরা পাই সত্যপীরের ভোগ বা সিন্নি থেকে। হিন্দু সত্যনারায়ণ এবং মুসলিম পীর বাবার সমন্বয়ে সত্যপীরের থানের উদ্ভব। দরিদ্র হিন্দু ও মুসলিম কৃষক তাদের ফসলের কুতকুড়ো সত্যপীরের থানে জমা রাখত। যে বছর খরা বা বন্যায় শস্যহানি ঘটত, সে বছর সেই খুদকুড়ো গুড়ের সঙ্গে মিশিয়ে দরগা থেকে কৃষকদের সিন্নি দেয়া হতো। কৃষক প্রাণী বাঁচত। এ হলো এক অভিনব সামাজিক সুরক্ষার পদ্ধতি। একথা ঠিক, ইংরেজদের আগমনের আগে ভারতে আধুনিক বিমা ব্যবসার উদ্ভব ঘটেনি। এর পিছনে অনেকগুলি কারণ ছিল। ভারতে প্রচলিত হিন্দু যৌথ পরিবার ব্যবস্থায় ব্যক্তির সুরক্ষা ছিল। তাছাড়া গ্রামীণ ভারত বিনিময় প্রথার মাধ্যমেই মূলত অর্থনীতি পরিচালনা করত। এছাড়াও হিন্দু ও মুসলিম উভয় সমাজেই সুদের ব্যবসা নিষিদ্ধ ছিল। সর্বোপরি ভারতীয়দের মধ্যে একটি কুসংস্কার কাজ করত যে জীবন বীমা করলে মৃত্যু হয়। ঔরঙ্গজেবের রাজত্বের শেষ পর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরস বোম্বাইয়ের গভর্নর গর্ডন চাইল্ডকে
ভারতে একটি বীমা কোম্পানি গঠনের জন্য পরামর্শ দেন, কিন্তু এই নির্দেশের ভবিষ্যৎ কী হয়েছিল সে সম্পর্কে তথ্য পাওয়া কঠিন। এবার আমি আলোচনা করব 1818 সালে ভারতের প্রথম ইন্স্যুরেন্স কোম্পানি ওরিয়েন্টাল গঠনের প্রেক্ষাপট। ভারতে ইংরেজ শাসন দৃঢ় হবার পর আধুনিক বীমা ব্যবসার সূত্রপাত ঘটে। এই আলোচনায় প্রবেশ করার আগে এর পটভূমিতে একটু আলোচনা করে নেব। আমরা জানি 1815 থেকে 1835 সালের মধ্যবর্তীকাল ভারতের ইতিহাসের একটি রূপান্তরের দশক। এই সময়ে পাশ্চাত্য শিক্ষার প্রচলন ঘটে, ধর্ম ও সমাজ সংস্কারের উদ্যোগ শুরু হয়। এই পর্বেই 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে কোম্পানির চা ছাড়া একচেটিয়া ব্যবসার অবসান ঘটে। 1833 সালের চার্টার আইনে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার চিরতরে লুপ্ত হয়। চা, নীল, বাগিচা চাষের প্রসার ঘটে। ইউরোপীয়দের ভারতে জমি কেনার অধিকার দেওয়া হয়। সমাজ, ধর্ম, সংস্কৃতিতে যেমন উদারবাদের উত্থান ঘটে, তেমনি অর্থনীতিতেও খোলা হাওয়া বইতে শুরু করে। বাংলায় ইউরোপীয়দের আগমন দ্রুত হারে বৃদ্ধি পায়। বাংলার বাজার ব্রিটিশ পণ্যে ছেয়ে যায়। 1815 থেকে 1835-এর মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর হল 1818। এই বছরই ভারতের শেষ বৃহৎ আঞ্চলিক শক্তি মারাঠাদের চূড়ান্ত পতন ঘটে। 1818 সালেই প্রথম বাংলা সংবাদপত্র প্রকাশিত হয়। 1818 সালে বাংলায় ভয়াবহ মহামারী হয়েছিল। 1818 সালেই বাংলায় কুখ্যাত রেগুলেশন 3 জারি হয়, যাতে বিনা বিচারে গ্রেপ্তার ও কারাদণ্ডের বিধান ছিল। তাই কোনো একটি সালকে যদি আমরা ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী আগ্রাসনের সবচেয়ে মূল্যবান বছর বলে চিহ্নিত করতে চাই, তাহলে 1818 সালকে আমরা চিহ্নিত করতে পারি। প্রসঙ্গত 1818 সালেই ভারতের প্রথম বীমা কোম্পানিও স্থাপিত হয়েছিল। 1815 সাল 1815 সালে সগৌলির সন্ধিতে ইংরেজরা নেপালে আধিপত্য বিস্তার করে, কিন্তু আবার 1816 সালে ইন্দো নেপাল সংঘর্ষ শুরু হয়ে যায়। গোর্খাদের আক্রমণে মেজর অক্টারলোনির বাহিনীর বহু সৈন্য মারা যায়, বহু নারী বিধবা হন, অনেক শিশু অনাথ হয়ে পড়ে। এরূপ পরিস্থিতিতে একদল ইউরোপিয়ান ভারতে জীবন বীমা সুরক্ষার কথা ভাবতে বাধ্য হয়। 1818 সালে তারা গড়ে তোলেন ওরিয়েন্টাল লাইফ অ্যাসুরেন্স সোসাইটি। এই প্রচেষ্টা অবশ্য অল্পকালের মধ্যেই ব্যর্থ হয়। কোম্পানিটি পুনর্গঠিত হয় 1829 সালে। কিন্তু 1833 সালে কলকাতায় বহু এজেন্সি হাউসের পতন ঘটলে এগুলিতে বিনিয়োগকারী ওরিয়েন্টালের পতন ঘটে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তখন ওরিয়েন্টালের বোঝা নিজের কাঁধে তুলে নেন। বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানিগুলির এই বিপর্যয় লক্ষ্য করে 1834 সালে সরকার একটি পাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি গঠনের পরিকল্পনা করে এবং এই উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে। ভারতে ইতিমধ্যে প্রতিষ্ঠিত বীমা কোম্পানিগুলি এই উদ্যোগের তীব্র বিরোধিতা করে। দ্বারকানাথও সরকারি ইন্স্যুরেন্স কোম্পানি গঠনের বিরোধিতা করেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরসও জীবন বীমা ব্যবসা করার বিরুদ্ধে মত প্রকাশ করে। তাই শেষ পর্যন্ত সরকারি ইন্স্যুরেন্স কোম্পানি গঠন করা সম্ভব হয়নি। আমরা এই আলোচনা এগিয়ে নিয়ে যেতে হলে বাংলার প্রথম পর্বের বীমা ব্যবসার কয়েকজন ব্যক্তিত্বের কথা উল্লেখ করে নেব। রামমোহন রায় উদারবাদের প্রতি আগ্রহবশত অবাধ বাণিজ্যের পক্ষপাতী ছিলেন। শুধু ইংরেজি ভাষা নয়, তিনি ভারতে বিদেশি পুঁজি, প্রযুক্তি ও উদ্যোগের পক্ষে ছিলেন। ব্রিটিশ পুঁজিপতিদের প্রতি তার শ্রদ্ধাবোধ ছিল। তিনি নিজে এজেন্সি হাউসে বিনিয়োগ করায় ব্রিটিশ পুঁজির শ্রীবৃদ্ধি তার কাম্য ছিল। সতীদাহ প্রথা রদের পর বিধবাদের অবস্থার উন্নতি ঘটেনি, কিন্তু বিধবাদের দুরবস্থা নিরসনে 1821 সালে সংবাদ কৌমুদী পত্রিকায় তিনি দেশীয়দের ইংরেজদের মতো বিধবাদের জন্য একটি ফান্ড গঠনের উদ্যোগ নিতে আহ্বান জানান, কিন্তু তখন কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। এর বেশ কয়েক বছর পর এই কাজে এগিয়ে আসেন তার শিষ্য দ্বারকানাথ। প্রিন্স দ্বারকানাথ এক কথায় ছিলেন উদ্যোগী পুরুষ। তার উপার্জন কম ছিল না। সঞ্চিত অর্থ বিনিয়োগেও তিনি প্রচুর দক্ষতা প্রদর্শন করেন। প্রসঙ্গত 19বিংশ শতকের প্রথম 2 দশকে বাংলায় ব্যাংকিং কারবার নিছক শৈশব অবস্থায় ছিল। সম্ভবত বাংলায় 4টি ব্যাংক ছিল। এর মধ্যে 1809 সালে প্রতিষ্ঠিত ব্যাংক অফ বেঙ্গল ছিল আধা সরকারি প্রতিষ্ঠান। অন্য 3টি ব্যাংক ছিল 1770 সালে স্থাপিত ব্যাংক অফ হিন্দুস্তান, 1819 সালে স্থাপিত কমার্শিয়াল ব্যাংক, 1824 সালে স্থাপিত ক্যালকাটা ব্যাংক। রামমোহন এবং দ্বারকানাথ উভয়ই কমার্শিয়াল ব্যাংকের অংশীদার ছিলেন। 1828 সালে কমার্শিয়াল ব্যাংকের অন্যান্য অংশীদারদের নিয়ে দ্বারকানাথ ইউনিয়ন ব্যাংক গঠন করেন। আর্থিক ক্ষেত্রে তার প্রচুর অভিজ্ঞতা ছিল। এরপর 1829 সালে
তারই উদ্যোগে ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স সোসাইটি পুনর্গঠিত হয়। আগেই বলেছি, ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স 1818 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। প্রথমে ইউরোপীয়রাই এতে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু দ্বারকানাথ এই কোম্পানিতে যোগ দিলে এর অসংগঠিত উদ্যোগ কিছুটা সংগঠিত হয়। দ্বারকানাথ ছাড়াও ওরিয়েন্টালের বড় অংশীদারদের মধ্যে ছিল সে সময় 3টি কুঠির অংশীদার বিন্দু। এই 3টি কুঠি ছিল ফার্গুসন অ্যান্ড কোম্পানি, ক্রেটেন্ডন অ্যান্ড কোম্পানি ও ম্যাকিন্টাস অ্যান্ড কোম্পানি। ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স সোসাইটির প্রধান কাজ ছিল এইসব এজেন্সি হাউসের উত্তমমানদের জীবন বীমা করা এবং ব্যবসায় স্বল্প মেয়াদী ঋণ দেওয়া। 1828 সালে ইউনিয়ন ব্যাংক স্থাপনের কয়েক মাসের মধ্যেই কলকাতায় বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠানগুলির অন্যতম পামার অ্যান্ড কোম্পানির পতন ঘটে। পামার কোম্পানির পতনে কলকাতার ইউরোপীয় ব্যবসায়ী সমাজে ত্রাসের সঞ্চার হয়। একে বলা হয় 1830-33-এর সংকট। 1832 সালে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি এবং 1833 সালের জানুয়ারি মাসে ম্যাকিন্টাস কোম্পানির পতন ঘটে। 1834 সালের জানুয়ারি মাসে দেখা যায় কলকাতার বড় বড় এজেন্সি হাউসগুলির একটিও টিকে নেই। এই সংকটের সময় একমাত্র দ্বারকানাথই সচ্ছল অবস্থায় ছিলেন। কমার্শিয়াল ব্যাংকের সমস্ত দায় ও পাওনা তিনি কিনে নেন। ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স সোসাইটির ক্ষেত্রেও তিনি অনুরূপ পদক্ষেপ গ্রহণ করেন। 1834 সালে সোসাইটির নতুন অংশীদারদের নিয়ে তিনি গঠন করেন নিউ ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। অমলেশ ত্রিপাঠী বলেছেন, স্বাধীন বাণিজ্যের ক্ষেত্রে তিনি সত্যিই ছিলেন বাঙালিদের মধ্যে প্রথম উদ্যোগী। চিরস্থায়ী বন্দোবস্ত এবং সরকারি চাকুরির সংকীর্ণ গণ্ডির মধ্যে এদেশের বুর্জোয়া সমাজ এতদিন আবদ্ধ ছিল। দ্বারকানাথ সেই গণ্ডি থেকে সর্বপ্রথম বেরিয়ে আসেন। ভারতে, বিশেষত বাংলায় বীমা ব্যবসার প্রথম পর্বে দ্বারকানাথ ছাড়াও আরও কয়েকজন ভারতীয়ের উল্লেখ করা যায়। এদের মধ্যে একজন হলেন পার্সি ব্যবসায়ী রুস্তমজি কাওয়াসজি। রুস্তমজি কাওয়াসজি একাধিক বীমা কোম্পানির সঙ্গে জড়িত ছিলেন। 1834 সালে গঠিত সান লাইফ অফিস, 1835 সালে গঠিত নিউ ওরিয়েন্টাল, ইউনিভার্সাল লাইফ, নিউ লরেবেল, ইন্ডিয়ান লরেবেল, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলির সবকটির সাথেই কাওয়াসজি জড়িত ছিলেন। এছাড়া বাবু মতিলাল শীল, রামতনু লাহিড়ী ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে জড়িত ছিলেন। এরপরে আমরা আলোচনা করব 1818 থেকে 1870 সাল পর্যন্ত বীমা ব্যবসার কথা। এই সময়কালকে বলা হয় ভারতীয় বীমা ব্যবসার উড্ডয়নকাল। ভারতীয় বীমা ব্যবসার উড্ডয়নকাল বলতে আমরা 1818 থেকে 1870 পর্যন্ত সময়কালকে চিহ্নিত করতে পারি। এই সময় শুধু ভারতেই নয়, খোদ ইংল্যান্ডেও বীমা ব্যবসা জনপ্রিয় হয়ে ওঠে। 1824 থেকে 1868 সালের মধ্যবর্তীকালে ইংল্যান্ডে 285টি বীমা কোম্পানি গঠিত হয়। 1818 সালে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ছিল প্রথম ভারতীয় বীমা কোম্পানি। 1826 সালে পূর্ব ভারতে গ্যাঞ্জেস রিভার ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানি সাধারণ বীমা বা জেনারেল ইন্স্যুরেন্সের নন লাইফ ইন্স্যুরেন্স ও মেরিন ইন্স্যুরেন্স করত। ভারতের অন্যান্য স্থানেও এই সময় একাধিক কোম্পানি গড়ে ওঠে। 1823 সালে বম্বেতে বম্বে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, 1829 সালে মাদ্রাজে মাদ্রাজ ইকুইটেবল, 1834 সালে মাদ্রাজ উইডোজ স্থাপিত হয়। মেডিকেল ইনভ্যালিড অ্যান্ড জেনারেল কোম্পানিটি 1853 সালে নিউ ওরিয়েন্টালকে অধিগ্রহণ করে। এরপর একে একে এই কোম্পানি আগ্রা ইন্স্যুরেন্স কোম্পানি, ফ্যামিলি এন্ডাওমেন্ট, ইন্ডিয়ান লরেবেল কোম্পানিকে অধিগ্রহণ করে। কোম্পানিটি এইসব অধিগ্রহণের পর 1860 সালে অ্যালবার্টের সাথে মিশে যায়। 1869 সালে কোম্পানিটি দেউলিয়া হয়ে যায়। 1840 সালে ইউনিভার্সাল কোম্পানি ভারতে ব্যবসা শুরু করে। 1901 সালে এটি নর্থ ব্রিটিশ কোম্পানির অন্তর্ভুক্ত হয় এবং 1956 সালে ভারতীয় জীবন বীমা নিগমের অঙ্গীভূত হয়ে যায়। 1847 সালে মিরাটে, পরে লাহোরে পাঞ্জাব মিউচুয়াল ফান্ড প্রতিষ্ঠিত হয়। 1852 সালে স্থাপিত হয় বেঙ্গল ক্রিশ্চিয়ান ফ্যামিলি পেনশন ফান্ড। এছাড়া 1834 সালে তেনেভেল্লি উইডোজ ফান্ড, 1834 সালে মাদ্রাজ উইডোজ অ্যান্ড অরফান্স ফান্ড গঠিত হয়। এগুলিও পরবর্তীকালে জীবন বীমা নিগমের অঙ্গীভূত হয়। অর্থাৎ 1818 থেকে 1870 সালের মধ্যে এমন কয়েকটি কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল যারা দীর্ঘকাল টিকেছিল এবং ভারতীয় জীবন বীমা নিগমের সাথে মিশে যায় 1956 সালে। 1846 সালে দ্বারকানাথের মৃত্যুর পর একের পর এক বিদেশি কোম্পানি ভারতে তাদের শাখা স্থাপন করতে শুরু করে। যেমন 1846 সালে ইংল্যান্ডে গড়ে উঠেছিল কলোনিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ওই বছরই ভারতে ওই কোম্পানির অধীনে গড়ে উঠেছিল স্ট্যান্ডার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানিটির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য,
কারণ এরাই প্রথম মর্টালিটি রেট সম্পর্কে অনুসন্ধান করে, যা জীবন বীমা ব্যবসার অন্যতম শর্ত। 1845 খ্রিস্টাব্দে রয়্যাল ইন্স্যুরেন্স নামে একটি কোম্পানি ভারতে ব্যবসা শুরু করে। 1856 সালে ইংল্যান্ডে লিভারপুল অ্যান্ড লন্ডন অ্যান্ড গ্লোব কোম্পানি গঠিত হয়। কোম্পানিটি 1853 সালে ভারতে ব্যবসা শুরু করে। 1861 সালে নর্থ ব্রিটিশ অ্যান্ড মার্চেন্টস কোম্পানি প্রতিষ্ঠিত হয়। 1912 সালে কোম্পানিটি ব্যবসা গুটিয়ে নেয়। প্রসঙ্গত উল্লেখ্য, 1857 সালে সিপাহী বিদ্রোহজনিত ক্ষতিপূরণে বীমা কোম্পানিগুলি সদর্থক ভূমিকা পালন করেছিল। ওই বছর ভারতে 0.25 মিলিয়ন পাউন্ড মূল্যের বীমা ব্যবসা হয়েছিল। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 1818 থেকে 1870-এর মধ্যবর্তীকালে বীমা কোম্পানিগুলি ভারতীয়দের জীবন বীমা করতে আগ্রহ প্রকাশ করত না। তারা যদি বা ভারতীয়দের বীমা করত, তাহলে ইউরোপীয়দের থেকে 15 থেকে 20% বেশি প্রিমিয়াম তাদের প্রদান করতে হতো। ধরে নেওয়া হতো ভারতীয়দের মৃত্যু হার বেশি। এই পর্বে বীমা কোম্পানি কর্তৃক প্রতারিত হওয়ার কাহিনী ছিল স্বাভাবিক ঘটনা। বহু কোম্পানি এমনভাবে জীবন বীমা বা পেনশন দেবার প্রতিশ্রুতি দিত, যা প্রদান করলে কোম্পানিটি দেউলিয়া হয়ে যেত। তারা জমকালো অফিস করত, বিজ্ঞাপনে প্রচুর ব্যয় করত এবং অস্বাভাবিক চড়া দামে অন্যের সম্পত্তি ক্রয় করত। মৃত্যুহার ছিল অনুমান সাপেক্ষ। এগুলি বীমা ব্যবসাকে ফাটকাবাজির চরিত্র প্রদান করে। 1818 থেকে 1870 সালের মধ্যে এই কারণে যেমন বেশ কিছু বীমা কোম্পানির জন্ম হয়েছিল, তেমন বেশ কিছু বীমা কোম্পানির পতনও ঘটেছিল। 1860-এর দশকে ইংল্যান্ড ও ভারতে একাধিক ইউরোপীয় বীমা কোম্পানির পতন ঘটে। এই পর্বে দুটি বীমা কোম্পানির পতনের কাহিনী বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে: অ্যালবার্ট ও ইউরোপিয়ান। 1838 সালে প্রতিষ্ঠিত বৃহৎ কোম্পানি অ্যালবার্টের পতন ঘটে 1869 সালে। এর পূর্বে কোম্পানিটি 26টি জীবন বীমা কোম্পানিকে অধিগ্রহণ করেছিল, কিন্তু দেখা যায় এই কাজ করতে গিয়ে কোম্পানিটির ফান্ডে ঘাটতি দেখা দিয়েছে। 1868 সালে কোম্পানির ম্যানেজারের মৃত্যুর পর বিষয়টি নজরে আসে। অনুসন্ধান করে জানা যায় কোম্পানিটি অন্যান্য কোম্পানিকে অধিগ্রহণ করার সময় যে অর্থ খরচ করেছে, তার ফলে কোম্পানির আর্থিক অবস্থা সংকটপূর্ণ হয়ে উঠেছে। প্রসঙ্গত, ভারতে মোট সংগৃহীত প্রিমিয়ামের 1/3 ভাগই ছিল এই অ্যালবার্টের দখলে। এমন একটি কোম্পানির দেউলিয়া ঘোষণা বীমাকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশার জন্ম দেয়। এই হতাশা ও ক্ষোভ 1860 ও 70-এর দশকের শিক্ষিত ভারতীয়দের ব্রিটিশ বিরোধী ক্ষোভের সাথে মিশে গিয়েছিল। 1870 সালে আরেকটি বিখ্যাত বিদেশি কোম্পানি ইউরোপিয়ানও দেউলিয়া হয়ে যায়। 1860-এর দশকে বীমা কোম্পানিগুলির পতন ব্রিটিশ সরকারকে চাপের মুখে ফেলে দেয়। বিশেষত অ্যালবার্ট ও ইউরোপিয়ানের পতন প্রবল আলোড়ন তোলে। 1870 সালে ব্রিটিশ পার্লামেন্ট প্রথম বীমা আইন বা ইন্স্যুরেন্স অ্যাক্ট পাস করে। 1870 সালের বীমা আইনের আরও বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়। এই আইনে বলা হয়, নতুন বীমা কোম্পানিকে সরকারের কাছে 20,000 পাউন্ড জমা রাখতে হবে। বীমা কোম্পানিকে জীবন বীমা ব্যবসার জন্য পৃথক ফান্ড ও অ্যাকাউন্ট গঠন করতে হবে। প্রত্যেক বীমা কোম্পানিকে একটি নির্দিষ্ট ফরম্যাটে অ্যাকচুয়ারিয়াল রিপোর্ট সরকারের কাছে পেশ করতে হবে। প্রসঙ্গত, বেসরকারি বীমা কোম্পানিগুলির বিপর্যয় সরকার কর্তৃক একটি বীমা কোম্পানি গঠনের দাবি আবার জোরালো করে তোলে, যা ভারতীয়দেরও জীবন বীমা করবে। সরকারি মুখপাত্র তখন এই যুক্তি নাকচ করে দেন। সরকারের যুক্তি ছিল, ভারতীয়দের সম্পর্কে তথ্য খুবই অপ্রতুল, ভারতীয়দের সঠিক বয়স নির্ধারণ করা কষ্টকর, আর ভারতীয়দের মৃত্যুহার সম্পর্কে কোনো তথ্য সরকারের কাছে নেই। ঢাকার নর্মাল স্কুলের প্রধান শিক্ষক দীননাথ সেনও সরকারের নির্দেশে পর্যবেক্ষণ করে জানান, শিক্ষিত মধ্যবিত্ত ভারতীয়রাও জীবন বীমার প্রতি আগ্রহী হন। বলা বাহুল্য, এই পর্যবেক্ষণ ছিল আংশিক সত্য। 1818 থেকে 1870-এর মধ্যে ভারতে বীমা ব্যবসার চরিত্র আলোচনার পর আমরা 1870 সালের পর থেকে 1912 অবধি ভারতীয় বীমা ব্যবসার চরিত্র আলোচনা করব। এর মধ্যে 1870 সালকে বলা হয় ভারতে বীমা ব্যবসার জন্মলগ্ন। কিন্তু এই বিতর্ক কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেটা আমরা আলোচনার মধ্যে দিয়ে যাব। আমার মনে হয় 1870 সালকে ভারতীয় বীমা ব্যবসার জন্ম বলাটা উচিত নয়। তথ্য দিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করব সে কথায়। 1818 সালকে ভারতে বীমা ব্যবসার সূচনার বছর হিসেবে চিহ্নিত করেছেন কেউ কেউ, আর কেউ কেউ 1870 সালকে ভারতীয় বা দেশীয় বীমার সূচনার বছর বলেও চিহ্নিত করেছেন। কিন্তু তথ্য সে কথা বলে না। 1870-এর দশকে প্রতিষ্ঠিত যে দুটি বৃহৎ কোম্পানি ভারতে ব্যবসা শুরু করে, তার উদ্যোগ ছিল ব্রিটিশদের। একথা ঠিক,
1870 থেকে 1912 সালের মধ্যে ভারতীয় বীমা কোম্পানি গঠনের একটা জোয়ার আসে। এর পিছনে যে কারণটি দায়ী ছিল তা স্বস্তিদায়ক নয়। 1870 সালের বীমা আইন বীমা ব্যবসায় ফাটকাবাজি রোধ করার উদ্দেশ্যে পাশ করা হলেও ভারতের আওতাভুক্ত ছিল না। যে বিশাল পরিমাণ পুঁজি ইংল্যান্ডের সরকারের কাছে গচ্ছিত রাখতে হতো 1870 সালের আইন অনুযায়ী, তা ভারতে রাখতে হতো না। উপরন্তু জীবন বীমা ব্যবসার জন্য যে আইনে যে পৃথক ফান্ডের কথা বলা হয়েছিল এবং যে অ্যাকচুয়ারিয়াল রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছিল, ভারতে তার বাধ্যবাধকতা ছিল না। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতে বিদেশি কোম্পানিগুলি ব্যবসা করতে ঝাঁপিয়ে পড়েছিল। দেশীয়রাও এই সুযোগকে কাজে লাগাতে দ্বিধা করেনি। এই সুযোগের সদ্ব্যবহারে পশ্চিম ভারতীয় ব্যবসায়ীরা এগিয়ে এসেছিলেন বেশি। এই কারণে ডক্টর আর.এম. রায় লাইফ অ্যাসুরেন্স অফ ইন্ডিয়া গ্রন্থে মন্তব্য করেছেন, দ্য ইয়ার 1870 স্ট্যান্ডস অ্যাজ এ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইন্স্যুরেন্স। পট্টবী সীতারামাইয়াও 1942 সালে এক বক্তৃতায় বলেন, 1870 সালে ভারতীয় বা দেশীয় বীমা ব্যবসার সূচনা। কিন্তু 1870 সালকে ভারতীয় বা দেশীয় বীমার জন্মলগ্ন বা সূচনার সাল হিসেবে চিহ্নিত করা অনুচিত। এ বিষয়ে আমি আমার যুক্তি তথ্য সহকারে তুলে ধরছি। প্রধানত যেসব কারণে 1870 সালকে ভারতীয় বীমার জন্মলগ্ন বলে চিহ্নিত করা হয়েছে, তার পিছনে প্রধান কারণ ছিল এই সময় ভারতীয় ও বিদেশিদের সমহারে বীমার সুযোগ দেওয়া হয়। ওরিয়েন্টাল ও বোম্বে মিউচুয়ালের প্রতিষ্ঠা ভারতীয় বীমা শিল্পে আলোড়ন তোলে। প্রসঙ্গত, 1870-71 সালে বম্বে মিউচুয়াল কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এর 7 জন উদ্যোক্তাদের মধ্যে মাত্র একজন ছিলেন ভারতীয়, নানা বাপু যোশী। এই কোম্পানির ব্যবসার পরিমাণও তেমন বেশি কিছু ছিল না। প্রতিষ্ঠার 23 বছর বাদে 1893-94 সালে কোম্পানিটিতে মাত্র 11টি নতুন পলিসি যুক্ত হয় এবং মোট পলিসি ছিল মাত্র 415টি। 1917 সালে কোম্পানিটির ব্যবসায় নাকি দারুণ সাফল্য হয়েছিল এবং এ বিষয়ে যে উল্লেখ করা হয়েছে, সেই নতুন ব্যবসা ছিল মাত্র 63টি। তাই বোম্বে মিউচুয়ালের প্রতিষ্ঠাকে ভারতীয় বিমিয়ার ইতিহাসে যে দিকচিহ্ন বলে যে চিহ্নিত করা হয়েছে, সেটি সঠিক নয়। 1874 সালে প্রতিষ্ঠিত ওরিয়েন্টাল কোম্পানি বিজ্ঞাপন দিত অ্যান্ড ইন্ডিয়ান কোম্পানি ফর ইন্ডিয়ানস। এর উদ্যোগ এসেছিল মিস্টার D.M. স্লেটারের কাছ থেকে। এর প্রথম ডিরেক্টরদের মধ্যে অবশ্য বেশ কয়েকজন ভারতীয় ছিলেন। এরা হলেন কামরুদ্দিন তৈয়বজি, রঘুনাথ নারায়ণ খোটে, জাহাঙ্গীর রুস্তমজি, ফিরোজ শাহ মেহতা। ওরিয়েন্টাল তার 80% টাকায় ভারত সরকারের সিকিউরিটিতে বিনিয়োগ করত, কিন্তু প্রথমে ওরিয়েন্টাল ভারতীয় ও ইউরোপীয়দের একই হারে প্রিমিয়াম ধার্য করেনি। পরে সেটি করলেও এর জন্য স্লেটারকে বেশ প্রতিবাদের সম্মুখীন হতে হয়। 1874 থেকে 76-এর ভ্যালুয়েশন রিপোর্টে দেখা যায় ওরিয়েন্টাল 292টি নতুন বীমা করেছিল। 1892 থেকে 96 সালে এই কোম্পানির মোট পলিসির সংখ্যা ছিল 15,160। তথাপি ওরিয়েন্টালকে কেন প্রথম দেশীয় বীমা কোম্পানি বলা যায় না, তা পরবর্তী আলোচনাতে স্পষ্ট হবে। 1881 সালের সেন্সাস রিপোর্টে ভারতীয়দের জীবনযাত্রার মান, মৃত্যুহার প্রভৃতি সম্পর্কে একটা ধারণা করা গেলে ভারতে বীমা ব্যবসায় এর সদর্থক প্রভাব পড়ে। ইংল্যান্ডের কমার্শিয়াল ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 1870 সাল থেকে ভারতে ব্যবসা শুরু করে। অন্যান্য বিদেশি কোম্পানিগুলির মধ্যে ছিল সিটি অফ গ্লাসগো, ইকুইটেবল লাইফ ইন্স্যুরেন্স সোসাইটি অফ নিউ ইয়র্ক লাইফ, সান লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদি। এই কোম্পানিগুলি মূলত ধনী ক্রেতা, বন্ধু বা ব্রোকারদের মাধ্যমে পলিসি বিক্রি করত। এরা মূলত ফায়ার এবং মেরিন ইন্স্যুরেন্স বিক্রি করত এবং খ্রিস্টান ভারতীয়দের জীবন বীমা করতে বেশি আগ্রহী ছিল। 1870-এর পরবর্তীকালকে ওরিয়েন্টালের যুগ বলে চিহ্নিত করা হলেও 1870 থেকে প্রকৃতপক্ষে একাধিক ছোট ছোট সোসাইটি ও ফান্ড গড়ে ওঠে। প্রসঙ্গত, ধর্মীয় প্রেরণা, সামাজিক সংস্কার ছাড়াও এগুলির মধ্যে প্রচ্ছন্নভাবে জাতীয়তাবাদী প্রেরণা কার্যকর ছিল। এগুলি ছিল বিশুদ্ধ বীমা কোম্পানি, বিশুদ্ধ ভারতীয় বীমা কোম্পানি। এদের মধ্যে কয়েকটির নাম উল্লেখ করছি: বম্বে উইডোজ পেনশন ফান্ড 1876, ইন্ডিয়ান অর্ডিন্যান্স 1883, পাঞ্জাব হিন্দু রিলিফ ফান্ড 1893, হিন্দু প্রভিডেন্ট ফান্ড 1891 ইত্যাদি। তবে এদের মধ্যে কলকাতায় প্রতিষ্ঠিত হিন্দু উইডো অ্যানুইটি ফান্ড, যা 1872 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটির কথা বিশেষভাবে আমি উল্লেখ করতে চাই। হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রবর্তন করেও বিদ্যাসাগর লক্ষ্য করেন, বহু বিবাহ রদ না হওয়ায় বিধবাদের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। সমকালের হিন্দু সমাজকে তিনি চিনতেন, তাই পাশ্চাত্যের জীবন বীমার ধারণাকে তিনি সময়ের সাথে মিল রেখে প্রয়োগ করতে উদ্যোগী হয়েছিলেন। উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে বাবা, স্ত্রী, সন্তান সন্ততি বা নির্ভরশীল আত্মীয়রা যাতে অর্থ সংস্থান হয়, সেই উদ্দেশ্যে
তিনি একটি ফান্ড গঠন করেছিলেন। 1872 সালের 15 জুন 10 জন গ্রাহক নিয়ে গঠিত হয়েছিল হিন্দু উইডো অ্যানুইটি ফান্ড। জাস্টিস দ্বারকনাথ মিত্র, রমেশচন্দ্র মিত্র, যতীন্দ্রমোহন ঠাকুর, দীনবন্ধু মিত্র প্রমুখেরা এই ফান্ডের পরিচালনায় অংশগ্রহণ করেন। দেশীয়দের দ্বারা গঠিত, দেশীয়দের দ্বারা পরিচালিত এবং আদায়কৃত অর্থ দেশীয় ক্ষেত্রে বিনিয়োজিত, এই সবকটি শর্ত পূরণ করার কারণে হিন্দু উইডো অ্যানুইটি ফান্ডকে প্রথম ভারতীয় দেশীয় বীমা কোম্পানি বলে আমরা স্বীকৃতি দিতে পারি এবং এর মূল কৃতিত্ব বিদ্যাসাগরের প্রাপ্য। দুঃখের বিষয়, বিদ্যাসাগরের বহুবিধ উল্লেখযোগ্য কার্যাদির মধ্যে এই মহৎ কাজটি সবচেয়ে কম আলোচিত হয়। 1870 সালকে ভারতীয় বীমার যুগ বলে অতীতে গবেষকগণ চিহ্নিত করলেও আমরা বলতে পারি 1890-এর দশকে অনেক বেশি দেশীয় বীমা কোম্পানির জন্ম হয়েছিল, যেগুলি দীর্ঘকাল টিকেছিল। 1896 সালে লাহোরে গঠিত হয় ভারত নামে একটি ভারতীয় বীমা কোম্পানি। এর আগে 1893 সালে পাঞ্জাবে গঠিত হয়েছিল পাঞ্জাব মিউচুয়াল হিন্দু রিলিফ ফান্ড। এই কোম্পানির ম্যানেজার লালা হরকিষাণ লাল। হরকিষাণ লালকে বলা হতো ভারতীয় ফিন্যান্সের নেপোলিয়ন। 1897 সালে বোম্বাইতে ওরিয়েন্ট এবং অ্যাক্সিডেন্টের সংযুক্তিকরণ ঘটে তৈরি হয় এম্পায়ার অফ ইন্ডিয়া। এর সঙ্গে জড়িত আছে আর ই ভারুচার নাম। স্বদেশী আন্দোলনের আগে এই ছিল ভারতীয় বীমা কোম্পানিগুলির চিত্র। ভারতীয় বীমা ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে দেশীয় বীমা শিল্পের ক্ষেত্রে স্বদেশী আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবার আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। 20 শতকের প্রথম দশকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য থেকে ভারতের পরবর্তী স্বাধীনতা আন্দোলনের প্রধান ধারাগুলির উদ্ভব ঘটে। আত্মশক্তি অর্জনের একটি পদ্ধতি হিসেবে অর্থনৈতিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের ভাবনার জন্ম হয়। 1890-এর দশকেই সম্পদ নির্গমনের বিরুদ্ধে আর্থিক স্বনির্ভরতার চিন্তা মাথাচাড়া দিয়ে উঠেছিল। ভারত নিউ এম্পায়ার কোম্পানি গঠন বীমা শিল্পে তারই প্রতিক্রিয়া ছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের দুটি প্রধান ধারা ছিল স্বদেশীয় বয়কট। বাংলার বাইরে পাঞ্জাবেও স্বদেশীয় বয়কট আলোড়ন তুলেছিল। পাঞ্জাবের খত্রি, আগরওয়াল ও অরোরা সম্প্রদায় স্বদেশী আন্দোলনের আবহে ব্যাংক, বীমা প্রভৃতি উদ্যোগে গ্রহণে এগিয়ে এসেছিল। স্বদেশী ভাবধারা পুষ্ট অর্থনৈতিক জাতীয়তাবাদের তত্ত্ব প্রায়োগিক রূপ লাভ করে। 1906 থেকে 1908 সালে বাংলা তথা ভারতের বীমা ব্যবসাতে জোয়ার আসে। স্বদেশী যুগে বহু ছোট বড় দেশীয় শিল্প প্রতিষ্ঠান গঠিত হয়, কিন্তু এই আন্দোলনের সূত্রে যে বীমা কোম্পানিগুলি গঠিত হয়েছিল সাফল্যের নিরিখে অন্যান্য শিল্পের তুলনায় সেগুলি অনেকাংশেই এগিয়েছিল। স্বদেশী ও আত্মশক্তির সূত্রেই এই মনোভাব জাগ্রত হয় যে ভারতীয়দের কাছ থেকে প্রাপ্ত প্রিমিয়াম ভারতেই লগ্নি করা উচিত এবং তা দেশীয় শিল্প গঠনে ব্যবহৃত হওয়া প্রয়োজন। বিংশ শতকের প্রথম 14 বছর বা প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত সময়কাল ভারতীয় বীমার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বছর। 1818 নয়, 1870 নয়, 1906-8 সালকে আমরা ভারতীয় দেশীয় বীমা জাগরণের কাল বলে চিহ্নিত করতে পারি। পরিসংখ্যান থেকেই এটি প্রমাণিত হয়। 1900 থেকে 1914 সালের মধ্যে অনেক বেশি দ্রুততার হারে বীমা কোম্পানি গঠিত হয় এবং এগুলির মধ্যে অনেকগুলি 1956 সালে জীবন বীমা শিল্পের জাতীয়করণ পর্যন্ত টিকেছিল। পরিসংখ্যান থেকে দেখা যায় 1880 থেকে 90 পর্বে গড়ে ওঠা নতুন কোম্পানিগুলির মধ্যে 4টি ও 1890 থেকে 1900 পর্বে গড়ে ওঠা নতুন কোম্পানিগুলির মধ্যে 6টি, অর্থাৎ 2 দশকে গড়ে প্রতি 2 বছরে একটি কোম্পানি 1956 সাল পর্যন্ত তাদের অস্তিত্ব বজায় রেখেছিল। অন্যদিকে 1900 থেকে 1914 পর্বে প্রতিষ্ঠিত 14টি নতুন কোম্পানি 1956 সাল পর্যন্ত অস্তিত্ব বজায় রাখে, অর্থাৎ গড়ে প্রতি বছরে একটি। এক্ষেত্রে বৃদ্ধির হারটি ছিল দ্বিগুণ। 1900 থেকে 1914 পর্বে ছোট ছোট কোম্পানি ছাড়াও বড় কোম্পানি গঠিত হয়েছিল 6টি, আর এগুলি সবকটি আত্মপ্রকাশ করেছিল 1906 থেকে 8 সালের মধ্যে। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি 1906 থেকে 8 সাল ছিল ভারতীয় দেশীয় বীমার জাগরণের বছর। চরিত্রগতভাবে ভারতীয় বীমা ব্যবসায় যে দেশীয় চরিত্র বিংশ শতকের প্রথমার্ধে লক্ষ্য করা যায়, তার প্রধান উদ্যোগগুলি এসেছিল স্বদেশী প্রেরণা সঞ্জাত বাংলা থেকে। বাংলায় স্বদেশী আদর্শে উদ্বুদ্ধ প্রথম বীমা কোম্পানিটি ছিল ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। এর প্রতিষ্ঠাতা ছিলেন পান্নালাল ব্যানার্জি। স্বদেশী আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে বিদেশি বীমা কোম্পানির মোটা বেতনের চাকরি ছেড়ে তিনি 1906 সালে গঠন করেন ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। তার পুত্র সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1921 সালে পিতার অসুস্থতার পর কোম্পানির হাল ধরেন।
ন্যাশনাল কোম্পানির বোর্ড অব ডিরেক্টরদের মধ্যে ছিলেন এসপি সিনহা, স্যার এ সুরাবর্দী এবং স্যার এন সরকার। এই কোম্পানি যে স্লোগান ব্যবহার করত তা হলো ন্যাশনাল ইজ নেশনস ওন। ন্যাশনাল ইন্স্যুরেন্স যেদিন প্রতিষ্ঠা হয় সেদিন আরেকটি কোম্পানিও প্রতিষ্ঠিত হয়েছিল। এর নাম ছিল ন্যাশনাল ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি। এর প্রতিষ্ঠাতা ছিলেন স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। রাজেন্দ্রনাথ ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং শিল্প কমিশনের চেয়ারম্যান। ন্যাশনাল ইন্ডিয়ার সঙ্গে অন্য যে সমস্ত ব্যক্তিরা যুক্ত ছিলেন তারা হলেন স্যার প্রদ্যোৎ কুমার ঠাকুর, ডক্টর নীলরতন সরকার, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রমুখ। ভারতীয় বীমা ব্যবসার ক্ষেত্রে প্রথম স্বদেশী চেতনার পরিচয় দিয়েছিল লাহোরের ভারত কোম্পানি। কিন্তু প্রকৃত স্বদেশী আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা এবং পুরোপুরি স্বদেশী পরিচালনায় যে কোম্পানিটিকে এক কথায় আমরা চিহ্নিত করতে পারি সেটি হলো হিন্দুস্তান। এই কোম্পানিটি গঠনের পিছনে স্বদেশী আন্দোলনের একটি প্রত্যক্ষ ভূমিকা ছিল। হিন্দুস্তান কোম্পানিটি গঠিত হয়েছিল শশীকান্ত আচার্যের সভাপতিত্বে। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এর প্রথম অফিস প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি সাফল্য লাভ করলে 1908 সালে এর দপ্তর হেয়ার স্ট্রিটে চলে আসে। 1913 সালে এর দপ্তর পরিবর্তিত হয় 6 কর্পোরেশন স্ট্রিট, বর্তমানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে। হিন্দুস্তানের উল্লেখযোগ্য সভাপতিদের মধ্যে ছিলেন চিত্তরঞ্জন দাস ও মনীন্দ্রনাথ নন্দী প্রমুখ। 1934 সালের 7ই ফেব্রুয়ারি কোম্পানিটির 25তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থিত ছিলেন। হিন্দুস্তানের সঙ্গে আর যে দুজন ব্যক্তির নাম জড়িত তারা হলেন সুরেন্দ্রনাথ ঠাকুর এবং অম্বিকাচরণ উকিল। নলিনী রঞ্জন সরকারের পরিচালনায় হিন্দুস্তান দ্রুত একটি সেরা ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে ওঠে। বাংলায় যে স্বদেশী আন্দোলনের ঢেউ ওঠে তা মাদ্রাজেও ছড়িয়ে পড়েছিল। মাদ্রাজে শ্রী বিজেন্দ্র রায়ের উদ্যোগে 1906 সালে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড ইন্ডিয়া। বিজেন্দ্র রায়ের উদ্যোগে আকৃষ্ট হয়ে ত্রিবাঙ্কুরের দেওয়ান কে কৃষ্ণস্বামী রাও এতে যোগ দেন। 1924 সালে এম মুখাইয়া চেট্টিয়ার এবং পরে তার পুত্র এম চিদাম্বরম চেট্টিয়ার এই কোম্পানিটিকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ বীমা কোম্পানিতে পরিণত করেন। পশ্চিম ভারতও এই পর্বে বীমা ব্যবসায় পিছিয়ে ছিল না। 1908 সালে বোম্বাইয়ে প্রতিষ্ঠিত হয় স্বদেশী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। স্যার লালভাই সামলা দাস ও তার 3 বন্ধু স্যার চুনিলাল মেহতা, সি.ডি. সারাইয়া এবং এফ জোশী এই কোম্পানিটি গড়ে তোলেন। 1913 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় বম্বে লাইফ। 20 শতকের প্রথম দশকের আগে থেকেই দেশি বিদেশি বীমা কোম্পানির সংখ্যা ও তাদের মোট ব্যবসার পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। স্বাভাবিকভাবেই বীমা ব্যবসাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের উপর চাপ বাড়ছিল। সরকার আশঙ্কা করেছিল দেশীয় বীমা কোম্পানিগুলির রূপভাব বীমা ব্যবসায় নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে। বীমা ব্যবসার বিশ্বাসযোগ্যতা বজায় রাখবার জন্য বীমা কোম্পানিগুলির উপর নিয়ন্ত্রণ জরুরি বলে বিবেচিত হয়। 1912 সালে ইন্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অ্যাক্ট বিধিবদ্ধ হয়। এর মূল উদ্দেশ্য ছিল নিয়ন্ত্রণের নামে দেশীয় জীবন বীমা কোম্পানিগুলির অগ্রগতি প্রতিহত করা। সাধারণ বীমা এই আইনের আওতায় ছিল না। বিদেশি বীমা কোম্পানিগুলিকে ন্যূনতম মূল্য গ্যারেন্টি থেকে অব্যাহতি দেওয়া হয়। এর থেকেই স্পষ্ট যে সরকারের উদ্দেশ্য কিন্তু স্বচ্ছ ছিল না। সরকার দেশীয় বীমা কোম্পানিগুলি সম্পর্কে আশঙ্কার কথা জানালেও বাস্তবে দেখা যায় বহু বিদেশি কোম্পানি ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিয়ে চলে গেছে। সিটি অফ গ্লাসগো, স্কটিশ মেট্রোপলিটন প্রভৃতি কোম্পানিগুলি আবার বড় কোম্পানির সাথে মিশে যায়। বহু বিদেশি কোম্পানি সরকারের কাছে রিপোর্ট পেশ এড়াতে নতুন ব্যবসা বন্ধ করে দেয়। অন্যদিকে দেশীয় কোম্পানিগুলির কয়েকটি ডিভিডেন্ড দেওয়া বন্ধ করলেও বেশ কয়েকটি সাফল্যের সঙ্গে শ্রীবৃদ্ধি ঘটিয়েছিল। 1912 সালের বীমা আইনের একটি ইতিবাচক দিক ছিল এই প্রথম ট্যাবুলার প্রিমিয়াম এবং পিরিয়ডিক্যাল ভ্যালুয়েশনের উপর গুরুত্ব দেওয়া হয়। প্রসঙ্গত, ব্রিটেনের 18টি, কানাডার 2টি, আমেরিকার 1টি এবং সাংহাইয়ের 1টি ইন্স্যুরেন্স কোম্পানিকে 1912 সালের বীমা আইনের বাইরে রাখা হয়। অর্থাৎ দেশীয় বীমা কোম্পানিগুলির প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ছিল বিমাতৃসুলভ। 1912 সালের বীমা আইন পাশের পর নতুন বীমা কোম্পানি গঠনের প্রবণতা হ্রাস পায়। তা সত্ত্বেও 1913 সালে গঠিত হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড পুডেনশিয়াল। এর চেয়ারম্যান হন ফিরোজ শাহ মেহতা। বীমা ব্যবসায় প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধকালীন সময়ে 1913-14 সালে 55টি, 1915 সালে 11টি, 1916 সালে 13টি এবং 1924 সালের মধ্যে 82টি ব্যাংকের পতন ঘটে। বীমা ব্যবসার ক্ষেত্রেও এর প্রভাব পড়ে। 1914 সালে 44টি বীমা কোম্পানি 3.20 কোটি টাকার নতুন ব্যবসা করেছিল। 1916 সালে তা কমে দাঁড়ায় 1.75 কোটিতে। 1917 সালে দেখা যায়
ভারতীয় বীমা কোম্পানিগুলির নতুন ব্যবসা হ্রাস পেয়েছে, কিন্তু একই সময় মৃত্যুজনিত দাবি হ্রাস পায় এবং সারেন্ডারের পরিমাণ বৃদ্ধি পায়। নতুন ব্যবসা কম হওয়ায় পরিচালন ব্যয় অবশ্য হ্রাস পেয়েছিল, কিন্তু দেশীয় বীমা কোম্পানিগুলি যেহেতু এন্ডাওমেন্ট পলিসি বা দীর্ঘমেয়াদী পলিসি বেশি বিক্রি করত, তাই বোনাস ঘোষণা স্থগিত রেখে বা হ্রাস করে তারা যুদ্ধোত্তর মন্দাজনিত পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হয়। কিন্তু বিদেশি কোম্পানিগুলির কর্মকাণ্ড বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত ইউরোপে কেন্দ্রীভূত ছিল। এই কারণে তারা প্রভূত ক্ষতির সম্মুখীন হয়। এই প্রথম দেশীয় উচ্চবিত্ত মানুষের মধ্যেও বিদেশি অপেক্ষা দেশীয় বীমা কোম্পানিগুলির প্রতি আস্থা তৈরি হয়। যুদ্ধের দিনগুলিতে সমুদ্রের উপর নির্ভরশীল বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারতীয়রা অনুভব করেছিল বিদেশের উপর নির্ভরশীলতা শুধু অসম্মানজনক নয়, ক্ষতিকর ও অসুবিধাজনক। এই পরিস্থিতিতে একদল মানুষ নতুন শিল্প সংগঠনের উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্যার ডোরাবজি টাটা। তিনি প্রথম লাইফ ও নন লাইফ মিলিয়ে একটি কম্পোজিট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিকে অধিগ্রহণ করেন। 1919 সালে জুপিটার নামে একটি কোম্পানি নন লাইফ ব্যবসা শুরু করে। আরও 9 বছর পর এই কোম্পানিটিও লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা শুরু করে। বিশ্বযুদ্ধের পর 1919 সালে এক বছরে 9টি সাধারণ বীমা কোম্পানি গঠিত হয়। এর মধ্যে 8টি বোম্বাই এবং একটি কলকাতায় গড়ে উঠেছিল। এই পর্বে নিউ ইন্ডিয়া জুপিটার ছাড়া যেসব কোম্পানি গড়ে উঠেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ইউনিভার্সাল ফায়ার অ্যান্ড জেনারেল, ভালকান, ব্রিটিশ ইন্ডিয়া, ক্রিসেন্ট প্রভৃতি। সাধারণ বীমা দিয়ে যাত্রা শুরু করলেও অল্প দিনের মধ্যে এই কোম্পানিগুলিও জীবন বীমা ব্যবসায় এগিয়ে এসেছিল। মহাত্মা গান্ধীর আগমন বিশ্বযুদ্ধোত্তর ভারতীয় রাজনীতিকে গণমুখী করে। গান্ধীজির আন্দোলনের রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছিল বয়কট ও স্বদেশী। রাজনৈতিক নেতৃবৃন্দ স্বরাজের দাবির সঙ্গে দেশীয় বীমা কোম্পানিতে বিনিয়োগ করার আহ্বান জানান। বলা হয়, ইট ইজ দ্য ডিউটি অফ এভরি ইন্ডিয়ান টু সাপোর্ট অন দি ইন্ডিয়ান ইন্স্যুরার্স। দি কিনোট অফ আওয়ার স্বরাজ ইজ ইন প্লেসিং অল আওয়ার ইন্স্যুরেন্স উইথ ইন্ডিয়ান কোম্পানিজ। ভারতীয় বুর্জোয়ারা এই সুযোগকে গ্রহণ করে। অহিংস অসহযোগ আন্দোলন বন্ধ হওয়ার পর মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়, বিঠলভাই প্যাটেল প্রমুখ লেজিসলেটিভ কাউন্সিলে প্রবেশ করেন এবং ভারতের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য সক্রিয় উদ্যোগ গ্রহণ করেন। 1919 সালে দেশীয় জীবন বীমা কোম্পানির সংখ্যা ছিল 42টি। 1927 সালে তা বেড়ে দাঁড়ায় 56টি। এগুলির অধিকাংশই গঠিত হয়েছিল জাতীয় নেতৃবৃন্দের প্রেরণা ও সহযোগিতায়। 20 শতকের 20 দশকে নতুন বীমা ব্যবসার পরিমাণও বৃদ্ধি পায়। 1918 সালে নতুন ব্যবসার পরিমাণ ছিল 2.9 কোটি। 1929 সালে তা বেড়ে দাঁড়ায় 4.5 কোটি। 1928 সালে তা বেড়ে দাঁড়ায় 15.4 কোটি। 1918 সালে 2.9 কোটি থেকে 1928 সালে ব্যবসা বেড়ে দাঁড়িয়েছিল 15.4 কোটি। দেখা যাচ্ছে স্বাধীনতা আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণের হারের বৃদ্ধি এবং নতুন বীমাকারীর সংখ্যা বৃদ্ধি সমান্তরাল ধারায় ঘটেছিল। 1921 সালে লাহোরের একদল দেশপ্রেমিক মানুষ অসহযোগ আন্দোলন প্রত্যাহারে হতাশ হয়ে রাজনীতি থেকে নিজেদের সরিয়ে নেন এবং তাদের দেশপ্রেমিক ভাবনাকে রূপ দেবার জন্য বীমা কোম্পানি গঠন করেন। লালা লাজপত রায় শিল্পোন্নয়নের জন্য দেশীয় বীমা কোম্পানি গঠনের আহ্বান জানান। 1924 সালে গঠিত হয় লক্ষ্মী। লালা লাজপত রায় ছিলেন লক্ষ্মীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এর সঙ্গে যুক্ত ছিলেন মতিলাল নেহরু। মতিলাল নেহরু ট্রপিক্যালের ডিরেক্টর ছাড়াও হিন্দুস্তান বীমা কোম্পানিরও চেয়ারম্যান ছিলেন। মতিলাল নেহরুর উদ্যোগে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ভারতীয় ব্যবসায়ী ও জনগণকে ভারতীয় বীমায় পুঁজি বিনিয়োগে আহ্বান জানায়। কলকাতায় এই পর্বে জেসি দাস প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আশ্চর্যজনকভাবে 1929 সালের মহামন্দা থেকে ভারতীয় বীমা শিল্প বেঁচে যায়। এর পিছনে ছিল ভারতীয় বীমা শিল্পের বিশেষ পরিস্থিতি। ভারতে মহামন্দার প্রভাব মূলত পড়েছিল ভূমিকেন্দ্রিক শ্রেণীর উপর, অথচ কৃষির উপর নির্ভরশীল এই শ্রেণী জীবন বীমা ব্যবসা সম্পর্কে তখনও সচেতন না থাকায় ভারতীয় বীমা কোম্পানিগুলির ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়নি। উপরন্তু মহামন্দার ক্ষোভকে কাজে লাগিয়ে গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করলে জাতীয়তাবাদের পুনর্জাগরণে ভারতীয় বীমা শিল্প উপকৃত হয়। অন্যদিকে একই সময় ইউরোপে যুদ্ধজনিত ক্ষয়ক্ষতি বেশি হলে ইউরোপীয় কোম্পানিগুলি ভারতের দিকে দৃষ্টি দেয়। 1929 সালে জার্মান কোম্পানি অ্যালায়েন্স ভারতে ব্যবসা শুরু করে। প্রসঙ্গত, এই কোম্পানিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেয়। এর ব্যবসা ইউনাইটেড ইন্ডিয়া অধিগ্রহণ করে। 1930 সালে কানাডার ক্রাউন লাইফ ভারতে ব্যবসা শুরু করে। প্রসঙ্গত,
1934 সালে ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কনফারেন্সের দ্বিতীয় অধিবেশনে আচার্য প্রফুল্লচন্দ্র রায় অভিযোগ করেন, "There is a moral, if not legal, obligation on the foreign companies to keep reserves on the policies intact and keep them safely invested. They generally do this in their own country to benefit their own industries and their own undertakings." দেখা যায় ভারতীয় কোম্পানিতে বিনিয়োগ করার ক্ষেত্রে ভারতীয়দের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এ সময় বিদেশি ও দেশীয় কোম্পানিগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন অভিযোগের নিষ্পত্তির ক্ষেত্রে সরকার পক্ষপাতমূলক আচরণ করলে ভারতীয় রাজনীতিবিদরাও তীব্র প্রতিবাদ জানান। মুম্বাইয়ের কংগ্রেস ওয়ার্কিং কমিটি বিদেশি পণ্য ও বীমা কোম্পানি বয়কটের আহ্বান জানায়। অন্যদিকে বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানিগুলি লিফলেট বিলি করে প্রচার চালাতে থাকে, ভারতীয় বীমা কোম্পানিগুলির কোনো বিশ্বাসযোগ্যতা নেই। বলা বাহুল্য, ভারতীয় জনগণ এই প্রচারে সাড়া দেয়নি। মহামন্দার পরবর্তীকাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ভারতীয় বীমা ব্যবসা। 1928 সালের পরবর্তীকালে নতুন বীমা কোম্পানি গঠনের প্রবণতা দ্রুত বৃদ্ধি পায়। যেহেতু যথেচ্ছ হারে বীমা কোম্পানি গঠিত হতে থাকে, তাই সরকারের পক্ষ থেকে বীমা ব্যবসার নিয়মকানুনকে আরও বিধিবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা হয়। পাশ হয় 1938 সালের বীমা আইন। এই আইনটি এখনও ভারতীয় বীমা শিল্পের ভিত্তিমূলক আইন বলে স্বীকৃত। প্রসঙ্গত, বহু সংখ্যক বীমা কোম্পানি গঠনের প্রক্রিয়াকে মহাত্মা গান্ধীও সমর্থন করেন। ইয়ং ইন্ডিয়া পত্রিকায় তিনি এর বিরূপ সমালোচনা করেন। মাঝারি আকারের বীমা কোম্পানি গঠন ভারতীয় বুর্জুয়াদেরও পছন্দ ছিল না। সম্ভবত গান্ধীজির বক্তব্য ছিল তাদের আশঙ্কারই প্রতিফলন। কিন্তু ডক্টর এস.সি. রায়, এস.সি. চ্যাটার্জি প্রমুখ বীমা শিল্পের প্রথিতযশা ব্যক্তিত্বগণ মত প্রকাশ করেন যে ভারতীয় জনগণকে বীমার আওতাভুক্ত করতে হলে আরও বীমা কোম্পানি গঠন করতে হবে। প্রসঙ্গত, 1929 থেকে 1939 পর্বে পূর্ব ভারত আবার বীমা ব্যবসায় পশ্চিম ভারতকে টেক্কা দিতে শুরু করে। এই পর্বে কলকাতায় 20টি, বোম্বেতে 13টি, দিল্লিতে 6টি ও মাদ্রাজে 5টি বীমা কোম্পানি গড়ে ওঠে। 20 শতকের 30-এর দশকে কলকাতায় গড়ে ওঠা বীমা কোম্পানিগুলির মধ্যে মেট্রোপলিটন ইন্স্যুরেন্স কোম্পানি 1956 সালের মধ্যে ভারতের প্রথম 5টি কোম্পানির মধ্যে উঠে আসে। এর সঙ্গে জড়িত ছিলেন ডক্টর ডি.এন. ভট্টাচার্য এবং এ.বি. চ্যাটার্জি। আর্যস্থান ইন্স্যুরেন্স কোম্পানি স্থাপনে মুখ্য ভূমিকা নেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং এস.সি. রায়। বলা বাহুল্য, পূর্বে গঠিত বীমা কোম্পানিগুলি হিন্দুস্তান কোঅপারেটিভ, ন্যাশনাল, ন্যাশনাল ইন্ডিয়া ইত্যাদির অগ্রগতি এই পর্বেও অব্যাহত ছিল। 20 শতকের 30-এর দশককে আমরা বীমা ব্যবসার রূপান্তরের দশক বলে চিহ্নিত করতে পারি। এর আগে বীমা কোম্পানিগুলির চরিত্র ছিল মূলত সেবামূলক। 1930-এর দশকে বীমা একটি শিল্পের পর্যায়ে উন্নীত হয়। 1934 সালের মধ্যে মোট 217টি ভারতীয় এবং 147টি বিদেশি কোম্পানি গঠিত হয়েছিল। 1939 সালে মোট বীমা ব্যবসার পরিমাণ 1928 সালের 16.50 কোটি থেকে বেড়ে হয় 48.68 কোটি। প্রসঙ্গত, মোট বীমা ব্যবসার পরিমাণ বৃদ্ধি পেলেও বিদেশি কোম্পানিগুলির ব্যবসার পরিমাণ 17.8 কোটি থেকে কমে হয় 8.4 কোটি। 1938 সালের বীমা আইনের উদ্দেশ্য ছিল যথেচ্ছভাবে উপযুক্ত পরিকাঠামো ছাড়া বীমা কোম্পানি গঠন বন্ধ করা, কিন্তু নতুন বীমা কোম্পানি গঠনকে ঠেকিয়ে রাখা যায়নি। 1936 সালে প্রতিষ্ঠিত বিড়লা গোষ্ঠীর রুবি জেনারেল 1939 সালে জীবন বীমা ব্যবসা শুরু করে। এর প্রধান কেন্দ্র ছিল কলকাতা। 1938 সালের বীমা আইন শুধুমাত্র জীবন বীমা ব্যবসার ক্ষেত্রেই নয়, সাধারণ বীমা ব্যবসার ক্ষেত্রেও একটি আইনগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই প্রথম বীমা ব্যবসাকে একটি স্বতন্ত্র দপ্তরের অধীনে আনা হয়। এই আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এতে দেশি ও বিদেশি উভয় কোম্পানিকেই নেট লাইফ ফান্ডের 55% ভারত সরকারে বিনিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। অন্যান্য বীমা কোম্পানিগুলিকে 100% অর্থ ভারতে বিনিয়োগ করতে বলা হয়। বলা হয় এর 33% ভারত সরকারের সিকিউরিটিতে বিনিয়োগ করতে হবে। বীমা ব্যবসা করার জন্য প্রাথমিক মূলধন 25,000 থেকে বাড়িয়ে 50,000 ও পরে 2 লক্ষ টাকা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার পরবর্তীকালে বীমা শিল্পের অবস্থা নিয়ে আলোচনা। বীমা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ভারতীয়রা 1938 সালের বীমা আইনকে স্বাগত জানান, কারণ এই আইনে প্রথমবার দেশি ও বিদেশি কোম্পানির মধ্যে বৈষম্যের অবসান ঘটানো হয়। বেশিরভাগ বিদেশি কোম্পানি এরপরই ভারত থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয়। ভারতীয় কোম্পানিগুলি অবশ্য জোর কদমে কাজ চালিয়ে যায়। ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বীমা শিল্পে প্রাথমিকভাবে একটি মন্দা আসে। 1939 সালে ভারতীয় কোম্পানিগুলির বীমা ব্যবসার পরিমাণ ছিল 48.6 কোটি। 1940 সালে তা কমে হয় 36.1 কোটি।
1941 সালে একটু বেড়ে হয় 39.5 কোটি, 1942 সালে আরেকটু বেড়ে হয় 42.9 কোটি। মনে রাখতে হবে এই সময় জাপান ব্রহ্মদেশ দখল করে নিলে বিমা ব্যবসার একটা অংশ ভারতীয় কোম্পানিগুলির হস্তচ্যুত হয়। সেদিক থেকে বিমা ব্যবসার হ্রাস খুব একটা উল্লেখযোগ্য ছিল না। প্রাথমিক পর্বে যুদ্ধের আতঙ্কের কারণে পলিসিগুলি ল্যাপস করতে থাকে। এ সময় দেশীয় বিমা কোম্পানিগুলি সামাজিক কাজে এগিয়ে এসে মানুষের মনে আত্মবিশ্বাস প্রদান করে। ওরিয়েন্টাল ঘোষণা করে তার প্রত্যেক অফিস 500 টাকা পর্যন্ত লোন অনুমোদন করতে পারবে। ফলে জনগণের মধ্যে দ্রুত দেশীয় বিমা কোম্পানিগুলির প্রতি আস্থা ফিরে আসে। যুদ্ধের বছরগুলিতে নতুন রেজিস্ট্রিকৃত কোম্পানিগুলির মধ্যে দুটি 1956 সাল পর্যন্ত টিকে ছিল। এই পর্বে যেসব কোম্পানি গড়ে উঠেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল দেনা ইন্স্যুরেন্স কোম্পানি, বোম্বাইয়ে জয় ভারত, বরোদাতে নিউ গ্রেট, মাদ্রাজে পৃথ্বী ইত্যাদি। 1943 সালের পর ভারতে বিমা ব্যবসায় ধারাবাহিক অগ্রগতি লক্ষ্য করা যায়। 1943 সালে 62.94 কোটি, 1994 সালে 95.20 কোটি, 1945 সালে 122.78 কোটি টাকার নতুন ব্যবসা হয়। 1938 সালে বিমা ব্যবসায় বিদেশি কোম্পানির অংশ ছিল 16.2%। 1945 সালে তা কমে দাঁড়ায় 9.3%। 1945 সালে বিদেশি বিমা কোম্পানির মোট নতুন ব্যবসার পরিমাণ ছিল 12.6 কোটি। 1938 থেকে 1943 পর্বে বিদেশি কোম্পানিগুলির মোট পলিসির সংখ্যা 36,000 থেকে কমে দাঁড়ায় 22,000। 1955 সালে ভারতে বিদেশি কোম্পানিগুলির বিমার অংশীদারিত্ব আরও কমে দাঁড়ায় 7%। প্রসঙ্গত এই সময় মোট 105টি বিদেশি কোম্পানির মধ্যে মাত্র 15টি জীবন বিমার ব্যবসা করত। 1945 সালকে ভারতীয় বিমা অফিসগুলির সাফল্যের বছর ধরা যেতে পারে। এই বছরই ভারতীয় দেশীয় বিমা শিল্প প্রথম 100 কোটি বিমা ব্যবসা অর্জন করে। 1946 সালে শুধুমাত্র ভারতীয় বিমা কোম্পানিদের ব্যবসা দাঁড়ায় 131.4 কোটি। 1945 সালে ওরিয়েন্টালের নতুন ব্যবসা ছিল 25 কোটি, হিন্দুস্তান কোঅপারেটিভের 12 কোটি, নিউ ইন্ডিয়ার 8 কোটি। এবছর বোম্বে মিউচুয়ালের ব্যবসা ছিল 6.5 কোটি, ন্যাশনালের 5.5 কোটি, ভারতের 4 কোটি, ইউনাইটেড ইন্ডিয়া 3.8 কোটি টাকা। স্বাধীনতা তথা দেশভাগের পর বিমা শিল্পে একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায়। 1946 সালের দাঙ্গার বছরেও ভারতের প্রতিটি বিমা কোম্পানির ব্যবসার পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। সে বছর মোট বিমার পরিমাণ ছিল 140.9 কোটি। 1946 সালে মনে রাখতে হবে ব্যবসার মোট পরিমাণ ছিল 140.9 কোটি, কিন্তু 1947 সালে এটি কমে হয় 126.5 কোটি। 1948 সালে 121.7 কোটি নতুন ব্যবসা নথিবদ্ধ হয়েছিল। আপাতভাবে ব্যবসার পরিমাণ কম মনে হলেও আমাদের মনে রাখতে হবে দেশভাগের ফলে এক বিশাল ভূখণ্ডের সাথে সাথে সেখানকার বিমা ব্যবসাও কোম্পানিগুলির হস্তচ্যুত হয়। তাছাড়াও ব্যবসার যে হ্রাস লক্ষ্য করা যায় তা মূলত বিদেশি কোম্পানিগুলির জন্য। ভারতীয় কোম্পানিগুলির ব্যবসা প্রায় অপরিবর্তিত ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, দেশভাগের ফলে ভারতীয় কোম্পানিগুলির প্রায় 2 লক্ষ পলিসি হোল্ডার এবং 30 কোটি ব্যবসা পাকিস্তানের অংশে পড়ে। 1938 সালের বিমা আইনের 27 নম্বর ধারায় বিমা কোম্পানিগুলির মূলধন বিনিয়োগের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ গড়ে তোলা হয়েছিল, কিন্তু এরপরও বিমা ব্যবসায় নানা ধরনের দুর্নীতি, যত্রতত্র বিমা কোম্পানি খোলা ও গুটিয়ে ফেলা প্রভৃতি জনগণকে আশঙ্কিত করেছিল। সরকার জনমতকে স্বীকৃতি দিয়ে স্যার কাওয়াসজি জাহাঙ্গীরের সভাপতিত্বে 1945 সালের এপ্রিল মাসে আবার একটি কমিটি গঠন করে। কমিটির রিপোর্টের ভিত্তিতে যে বিল পেশ হয় তার উপর ভিত্তি করে 1950 সালে ভারতীয় পার্লামেন্টে আরেকটি বিমা আইন প্রণীত হয়। এতে বলা হয় পলিসির দায় বা লায়াবিলিটির 50% সরকার এবং অ্যাপ্রুভ সিকিউরিটিতে বিনিয়োগ করতে হবে। অবশিষ্ট অংশ বিনিয়োগের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই সময় থেকেই ইন্স্যুরেন্স ব্যবসাকে জাতীয়করণের দাবি উঠতে থাকে। 1946 সালে কন্ট্রোলার অফ ইন্স্যুরেন্স জাতীয়করণের বিরোধিতা করলেও তার উত্তরাধিকারী এ আনসারি 1951 সালে জীবন বীমা ব্যবসা জাতীয়করণের পক্ষে মত দেন, কিন্তু সরকার তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে চাননি। 1951 সালে সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। এই তদন্ত রিপোর্টে দেখা যায় জীবন বীমা ব্যবসায় দক্ষতা সুযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই শিল্পে পরিচালন ব্যয় ও ম্যানেজমেন্ট এক্সপেন্স অত্যন্ত বেশি। কোম্পানিগুলির মৃত্যুভার অনেক বেশি হারে প্রিমিয়াম চার্জ করে। গড় বিমা রাশির পরিমাণও অনেক কম। উপরন্তু বিমার টাকা তারা ফাটকা বাজারে টাকানোর প্রবণতাও নজরে আসে। এই কারণে 1945 সালের মধ্যে 25টি কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল। আরও 25টি কোম্পানি অন্য কোম্পানিকে ব্যবসা বিক্রি করে দিয়েছিল। 1953 থেকে 54 সালে বিমা কোম্পানিগুলি কোনো বোনাস ঘোষণা করতে পারেনি।
বলা বাহুল্য এইসব ত্রুটিগুলি সারা বিশ্বেই কম বেশি বিমা কোম্পানিগুলির ত্রুটি ছিল। 1949 সালে চতুর্থ বিমা সম্মেলনে ওরিয়েন্টালের চেয়ারম্যান অন্য বিমা কোম্পানিগুলিকে এ বিষয়ে সতর্ক করে দেন। নিউ ইন্ডিয়ার চেয়ারম্যানও বিমা ক্ষেত্রে ক্রমবর্ধমান অস্বাস্থ্যকর পরিবেশ সম্পর্কে তাদের এজেন্টদের সতর্ক করতে বাধ্য হন। এই সময় প্রিমিয়াম হ্রাস করার দাবি ওঠে। 1954 সালের মার্চ মাসে নিউ ইন্ডিয়া প্রিমিয়ামের হার 15% হ্রাস করলে অন্যান্য বিমা কোম্পানিগুলি সরকারের কাছে প্রতিবাদপত্র পেশ করে। ওরিয়েন্টাল তার প্রিমিয়ামের হার নিউ ইন্ডিয়ার থেকে 4 আনা বেশি হ্রাস করে শুরু হয় রেট ওয়ার বা রেট যুদ্ধ। এর পাশাপাশি শুরু হয় বোনাস যুদ্ধ। বহু কোম্পানি অন্তর্বর্তী মূল্যায়ন করে বর্ধিত বোনাস ঘোষণা করতে থাকে। অস্বাস্থ্যকর প্রতিযোগিতার এই পরিবেশে কোম্পানিগুলি ফান্ড বিনিয়োগের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি নিতে থাকে। ভারত সরকার এমতাবস্থায় জনগণের স্বার্থে জীবন বীমা ব্যবসাকে জাতীয়করণ করার সিদ্ধান্ত নেয়। তদানীন্তন অর্থমন্ত্রী ডক্টর সি.ডি. দেশমুখ জীবন বীমা ব্যবসা জাতীয়করণের প্রবল পক্ষপাতী ছিলেন। স্থির হয় বীমা ব্যবসার জাতীয়করণ দুটি ধাপে হবে। প্রথমে একটি অর্ডিন্যান্স পাস হবে এবং পরে একটি বিল সংসদে পেশ হবে ও তা আইনে পরিণত হবে। তিনি এ সম্পর্কে প্রধানমন্ত্রী নেহরুকে একটি নোট পেশ করেন। 1956 সালের 19শে জানুয়ারি আকাশবাণী দিল্লি থেকে এক ঐতিহাসিক ঘোষণায় তদানীন্তন ভারত সরকারের অর্থমন্ত্রী দেশমুখ জীবন বীমা ব্যবসা জাতীয়করণের সিদ্ধান্ত ঘোষণা করেন। 1956 সালের জুন মাসে পার্লামেন্টে জীবন বীমা আইন 1956 পাস হয় এবং এটি 1 জুলাই থেকে কার্যকর হয়। ভারতীয় জীবন বীমা নিগম প্রতিষ্ঠিত হয় 1956 সালের 1 সেপ্টেম্বর। মোটামুটিভাবে 136টি লাইফ অফিস এবং 80টি প্রভিডেন্ট ফান্ড সোসাইটি মিলে ভারতীয় জীবন বীমা নিগমের যাত্রা শুরু হয়। এই হলো ভারতীয় বিমার ক্ষেত্রে রাজ থেকে স্বরাজ অর্থাৎ ঔপনিবেশিক আমল থেকে স্বাধীন ভারতে বিমা ব্যবসার জাতীয়করণ পর্যন্ত যে আলোচনা, সেই আলোচনার নির্যাস। আলোচনাটি অবশ্যই তথ্যে পরিপূর্ণ এবং নিরস এবং সম্ভবত পাঠের কারণে, আমি পাঠ করেছি তার দ্রুততার কারণে এটা হয়তো সেইভাবে গ্রহণযোগ্য বলেও মনে হয়নি। তবু যদি কিছু প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে নিই, তার মধ্যেই যদি আমি একটু সহজে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে পারি। জীবন বীমা ছাড়াও বিমা ব্যবসায় আরো অনেক দিক আছে, সেই বিষয়ে একটু আলোচনা হলে ভালো হয়। পাশাপাশি ঔপনিবেশিক মুদ্রানীতির পরিবর্তন কিভাবে ব্যবসাকে প্রভাবিত করেছিল সেই বিষয়ে একটু আলোচনা করুন। অরূপ মিত্র। আমি জীবন বীমা ব্যবসার সঙ্গে আমি কিন্তু সাধারণ বীমা ব্যবসাটাও আলোচনা করেছি, কিন্তু এখানে আমি তো সাধারণ বীমার যে কোম্পানিগুলো আলোচনা করেছি তার সেগুলি সাধারণ বীমাও করতো, সেই আলোচনা আমি একসঙ্গেই করেছি। আর কোনো প্রশ্ন আছে? দেশীয় বীমা কোম্পানিগুলির মালিকরা সে সময় কি কংগ্রেসকে টাকা দিয়ে কোনোভাবে সাহায্য করেছিলেন? বীমা কোম্পানিগুলির কেমন পলিসি ছিল? অ্যাকচুয়ালি দেশীয় বীমা কোম্পানিগুলির মালিকরা সরাসরি কংগ্রেসকে টাকা দিতে পারতেন না, কোনো আর্থিক সংস্থান টাকা দিতে পারতেন না, অল্প চাঁদা হয়তো দিতেন, কিন্তু দেশীয় বীমার যে পুঁজি সেগুলো দেশীয় শিল্পে বিনিয়োগ হতো এবং এই দেশীয় শিল্পপতিরা বা উদ্যোগপতিরা গান্ধীজির আগমনের পরে তারা কিন্তু জাতীয় আন্দোলনে অনেকটাই সাহায্য করেছিলেন, বিভিন্ন সহায়তাগুলো করেছিলেন এবং জাতীয় আন্দোলনের পিছনে তারা দাঁড়িয়েছিলেন। শুধু তাই নয়, সবচেয়ে আগে ভারত কোম্পানি যে ব্যবসা শুরু করেছিল সেই ভারত কোম্পানি, ন্যাশনাল কোম্পানি, হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানি, এই কোম্পানিগুলির যে চেয়ারম্যানরা ছিলেন যেমন চিত্তরঞ্জন দাস, স্বাভাবিকভাবে এটা ধরে নেওয়া যায় যে তৎকালীন জাতীয় আন্দোলনে এই যে দেশীয় বড় বড় কোম্পানি, বীমা কোম্পানিগুলি ছিল, তারা সক্রিয় বা পরোক্ষভাবে সাহায্য করেছিল। বিমা ব্যবসায় শ্যামাপ্রসাদ কতটা লাভবান হয়েছিলেন? এখানে লাভবান হওয়ার কোনো প্রশ্ন নেই। শ্যামাপ্রসাদ একটি কোম্পানিতে যুক্ত ছিলেন এবং সেই কোম্পানিতে উনি লাভবান হওয়ার প্রশ্ন নেই, তিনি ডিরেক্টর ছিলেন, কিন্তু বিমা ব্যবসা থেকে লাভ সেভাবে হয় না। বিমা ব্যবসা লাভবান হওয়ার ব্যবসা নয়, কোম্পানি মূলতভাবে লাভবান হয়, ব্যক্তি খুব একটা লাভবান হয় না। দিশারি মুখোপাধ্যায়, জীবন বীমার ভবিষ্যৎ কেমন? জীবন বীমার ভবিষ্যৎ বলতে জীবন বীমা তো থাকবেই, জীবন বীমার ভবিষ্যৎ থাকবেই,
কিন্তু মুশকিলটা হচ্ছে প্রশ্নটা বরং এভাবে বলা যাক যে দেশীয় বিমা না বিদেশি বিমা তার ভবিষ্যৎ কেমন এই বিষয়ে হয়তো তিনি জানতে চাইছেন। এই বিষয়টিতে আমি এখানে আলোচনা করতে পারবো না, কিন্তু আমার আলোচনা পূর্ববর্তী আলোচনাতেই যেটা স্পষ্ট হয়ে এসছে যে দেশীয় বিমা এবং বিদেশি বিমার মধ্যে যেহেতু বিমা ব্যবসা অনেকটা এমন কতগুলো স্কোপ থাকে যেখানে বিমা ব্যবসার টাকা সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় এবং বিমা ব্যবসা অনেক দিন ধরে টাকা সেখানে থাকে, ব্যাংকের মতো না চট করে টাকা তুলে নেওয়া যায়। তাই বিমা ব্যবসা যদি সঠিকভাবে সততার সঙ্গে চালনা করা যায় তার শিল্প গঠনে বিমা ব্যবসার একটা ভূমিকা থাকে এবং সেটা যদি সরকারি শিল্প হয় সেখানে সরকার শিল্প এবং যে পরিকাঠামোর উন্নয়নে বিমার এটাকে ব্যবহার করতে পারে। সুতরাং আমরা যদি সরকারি ক্ষেত্রের কথা দেখি বা আমরা যদি বিমা ব্যবসার ধনাত্মক দিকের কথা দেখি তাহলে জীবন বিমা ব্যবসার একটা ভবিষ্যৎ আছে। আর যদি আমরা দেখি যে না সেই সময় এটাও দেখা গেছিল যেমন বিমা কোম্পানিগুলো সাফল্য অর্জন করেছিল তেমন দেখা গেছিল চিট ফান্ডের মতো বিমা কোম্পানি গঠিয়ে পড়ে উঠেছিল এবং সেই কোম্পানিগুলো বুদবুদের মতো মিলিয়ে গিয়েছিল এবং এই ধরনের যদি কোনো কন্ট্রোল না থাকে বিমা ব্যবসার উপরে তাহলে কিন্তু বিমা ব্যবসার ভবিষ্যৎ অন্ধকারের মধ্যেই নিমজ্জিত থাকবে এবং মানুষ বিমা ব্যবসা করবে না, যেমন চিট ফান্ডের ব্যবসা থেকে মানুষ ভয়ে আশঙ্কায় সরে এসছে বারবার। প্রবুদ্ধ বাগচি, জাতীয়করণের আগে বীমা কোম্পানির যে জালিয়াতি সেই বিষয়ে কিছু বলুন। জাতীয়করণের আগে বিমা কোম্পানির জালিয়াতি বলতে বিমা কোম্পানিগুলোকে রেগুলেশন সেরকম কিছু ছিল না। বিমা কোম্পানিগুলো বিভিন্ন জায়গাতে টাকা খাটাতো এবং এই জালিয়াতি বলতে এক ধরনের জালিয়াতি হতো এরা ফাটকা বাজারে টাকা খাটিয়েছে বেশি সুদের আশায়, সেই সুদ নষ্ট হয়েছে। দ্বিতীয় এক ধরনের জালিয়াতি এরা করতো যে একদিকের টাকা অন্য একজনের টাকা ব্যক্তিগত ফান্ডে কোম্পানি যে পরিচালক তিনি প্রচুর টাকা নিয়ে নিতেন, কোম্পানির কমিশন বাবদ প্রচুর টাকা তাদেরকে দিয়ে দেওয়া হতো। এইভাবে মূল যে ফান্ড পলিসি হোল্ডারের ফান্ড সেগুলোকে বন্ধ করে দেওয়া হতো, নষ্ট করা হতো। আর অন্যদিকে এই আরেক ধরনের জালিয়াতি বিমা কোম্পানিগুলো করে যখন কোনো ক্লেম বা দাবি আসে সেই সময় বিমা কোম্পানিগুলি বিভিন্ন অজুহাতে সেই ক্লেমগুলোকে বাতিল করত এবং এই প্রবণতাগুলো যে কোম্পানিগুলো দেশীয়দের মধ্যে খুব অল্প কোম্পানি করেছিল, বিশেষ করে স্বাধীনতার পরেই কিছু খুচরো কোম্পানি এরকম গজিয়ে উঠতে থাকে যার জন্য ন্যাশনালাইজেশন করতে হয়েছিল। স্বাধীনতার আগে দেশীয় কোম্পানিগুলির মধ্যে একটা যারা উদ্যোক্তা ছিলেন তাদের মধ্যে দেশপ্রেমের একটা ভাবনা ছিল, সততা ছিল, নিষ্ঠা ছিল, তার কারণে দেশীয় কোম্পানিগুলো আস্থা অর্জন করেছিল। কিন্তু বিদেশি কোম্পানিগুলি বরাবরই লক্ষ্য ছিল ভারত থেকে টাকা যে কোনোভাবে লুট করে নিয়ে যাওয়া। তাই বিমা কোম্পানির জালিয়াতিগুলো মূলত বিদেশি কোম্পানিগুলোই করতো। তারা যখন এগুলো এক কোম্পানি অন্য কোম্পানিকে ব্যবসা বিক্রি করে দিয়ে যেত, এভাবেও এক ধরনের জালিয়াতি তারা করেছিল এবং ভারতীয় ক্রেতারা বিদেশি কোম্পানিগুলোর দ্বারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছিলেন স্বাধীনতার আগে। অরূপ মিত্র প্রশ্ন করেছেন, ঔপনিবেশিক মুদ্রানীতির পরিবর্তন কিভাবে বীমা ব্যবসাকে প্রভাবিত করেছে? এই প্রশ্নটার উত্তরটা সত্যি করে জানা নেই যে ঔপনিবেশিক মুদ্রানীতির এই বিষয়টা নিয়ে আমি কিন্তু খুব একটা বলতে পারবো না, কারণ এই বিষয়টা আমি জানি না। এই বিষয়টা আমাকে তাহলে জেনে নিয়ে আপনাকে পরবর্তীকালে যোগাযোগ রাখবো, অবশ্যই আমি বলবো। এই বিষয়টা আমার জানা নেই। আর সেরকম প্রশ্ন, আচ্ছা, প্রবুদ্ধ বাগচি বলছেন স্বাস্থ্য বীমার বিষয়ে কিছু বলা যায়? সেই সময় স্বাস্থ্য বিমার বিষয়ে কনসেপ্টটা খুব নতুন। সেই সময় যে বিমা কোম্পানিগুলো ছিল সেগুলো জেনারেল ইন্স্যুরেন্স বা সাধারণ বিমাতে যে কোম্পানি ছিল তারা সাধারণত ওই মেরিন ইন্স্যুরেন্স করতো, ফায়ার ইন্স্যুরেন্স করতো। হ্যাঁ, কিন্তু স্বাস্থ্য বিমার ধারণাটা সে সময় ছিল না। স্বাস্থ্য বিমার ধারণাটা এই মোটামুটি আমাদের দেশে শুরু তো হয়েছে 90 সালের পর থেকে, আর বিদেশেও স্বাস্থ্য বিমার ধারণাটা অনেক পরে শুরু হয়। সেই সময় স্বাস্থ্য বিমার কোনো ধারণা কিন্তু ছিল না, হেলথ ইন্স্যুরেন্স বলে কোনো ধারণা নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো করতো না। আর তেমন প্রশ্ন নেই। আর যখন প্রশ্ন নেই তখন আমি আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। আশা করি যে আমার এই আলোচনা, যেহেতু এটা গবেষণার বিষয় ছিল আমার একটা সময়, এই বিষয়ে বহু গবেষণার স্কোপ এখনো রয়ে গেছে। বিশেষ করে বহু নতুন নতুন আমি আজকে দেখালাম যে 1818 সালকে বিমা 18 সালে প্রথম ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠা, কিন্তু 1870 সালকে বিমা ব্যবসার জন্মলগ্ন বলে যেটা চিহ্নিত করা হয়েছে সেটা ভুল। আমাদের তথ্য তা বলে না, তথ্য পরিসংখ্যান তা বলে না। এবং দেশীয় বিমা কোম্পানিগুলো কিভাবে, খুব মজার বিষয়, প্রথম বিশ্বযুদ্ধ বা অর্থনৈতিক মন্দাগুলো দেশের মধ্যেই, অর্থাৎ এই যে সারা পৃথিবী জুড়ে যে ব্যবসা থাকবে, সারা পৃথিবীর অর্থনীতির সঙ্গে যোগাযোগ থাকবে, দেশীয় বিমা কোম্পানিগুলোর সেগুলো না থাকার ফলেই কিন্তু 1914 প্রথম বিশ্বযুদ্ধ, 1929 বিশ্বমন্দা বা 19 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশীয় বিমা কোম্পানিগুলো কিন্তু কম ক্ষতির সম্মুখীন হয়েছিল এবং জনগণের আস্থা অর্জন করতে পেরেছিল।
এই বিষয়গুলো নিয়ে নতুন নতুন গবেষণার সুযোগ গবেষকদের আছে। এখনো পর্যন্ত এই বিষয়ে মাত্র একটি এমফিল থিসিস গত বছরই বোধহয় শেষ হয়েছে। এ বিষয়ে গবেষকরা যদি আগ্রহ প্রকাশ করেন, ব্যাংক নিয়ে অনেক আলোচনা হয়েছে, গবেষণা হয়েছে, কিন্তু বীমা নিয়ে কোনো গবেষণা হয়নি। এই গবেষণাটা যদি পরবর্তী গবেষকরা করে, তবেই আমার আজকের এই বক্তব্য একটা পরিণতি হয়েছে বলে আমি মনে করব। সবশেষে ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে বলবার জন্য। প্রতিদিন দশা বিভিন্ন দেখলাম যারা যারা এখানে বলেছেন, তাদের কাছে আমি নেতাদি একজন নিতান্ত একজন ইতিহাস সন্ধানী, একজন লেখক মাত্র। সেখানে আমাকে আমার গবেষণার যে বিষয়, সেই বিষয় সম্পর্কে তারা আমাকে বলতে সুযোগ দিয়েছেন। সে কারণে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে আর শ্রোতা দর্শক যারা ছিলেন, তাদের সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি।